জননেতা, কার্য স্বাধীনতা, হাসছে জননেতা। হাসবে না, হাসতে আমি কাউকে দেবো না। তোমাদের ওই পুরো হাসি আমি চিরকালের মতো স্তব্ধ করে দেবো। কিন্তু কে যেন আসছে, ওকে খুঁজছি না, চেনা মনে হচ্ছে। মনে করেছে ওই আমার বাবা ভাইয়ের হত্যাকারী সেই নেতা দিলীপ। চলো শয়তান, তোকে আজ আমি না মানে কে তুমি? আমাকে চিনতে পারছিস না অসীম? আমি পুলক। কে পুলক? ভালো করে চেয়ে দেখ, আমি তোর সেই ছোটবেলার বন্ধু পুলক। হ্যাঁ, তোর ছোটবেলার বন্ধু। আরে কেমন আছিস ভাই? আরে গায়ের সবাই ভালো আছে তো? আমার মা কিরে চুপ করে গেলি কেন? বল কেমন আছে আমার মা? বিচারের প্রহসনে তোর জেল হওয়ার পর ওই পাগলিনী মাসিকে আশ্রয় দিয়েছিলে তোরই বাবার অভিন্ন হৃদয় বন্ধু ডক্টর অমূল্য পাল। সেই অপরাধে গেলে শুভঙ্কর নাগের অত্যাচারের খড় করে গেল ওই ডাক্তার কাকুর সংসারে। ডাক্তার কাকুর দুরবস্থা সহ্য করতে না পেরে মাসি মাঝে কোথায় চলে গেলে তাকে আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি অসীম। না আমার সেই ছোট ভাই অমিত। তোর বাবার মৃতদেহ দাহ করা হলো ঠিকই, কিন্তু অমিতের মৃতদেহ আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি রে। না, সবার সন্ধান আমাকে খুঁজে পেতে হবে। তারপর আমি আঁকবো একটা করে প্রতিশোধের ছবি। এই প্রতিশোধের ছবি হবে এই নগ্ন বিভৎস সমাজের বুকে এক সমাজ দর্পণ। ওই ছেলেটা একটা মেয়েকে মুক্ত করার চেষ্টা করছে। শয়তান, তোকে আজ আমি তুই ওদের কোনো ক্ষতি করবি না। তোর আগামী দিনের শপথকে মনে রেখে খুন হয়তো আমি ওদের করবো না, কিন্তু ওকে আমি বুঝিয়ে দেবো যে এই গ্রামে আজও মানুষ বাস করে, আর এই মানুষের হাতে ওর নিস্তার নেই। চলো শয়তান, না, ওকে একা ছাড়া ঠিক হবে না। কাকের বসায় চুরি করে ফেলবে, তাই ওর পেছনে আমাকে ছায়ার মতন অনুসরণ করতে হবে। দাঁড়া অসীম, দাঁড়া। তোমাকে দিয়ে পূর্ণ হবে আমার খোয়াব। তোমার সেই খোয়াবকে বদখোয়াবে পরিণত করে দিতে কেউ এগিয়ে আসবে না, কারণ এই তল্লাটে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা মন্ত্রী সবাই জানে। মুখ সামনে কথা বলবে। তোমার কোনো ক্ষতি করতে পারবে না সুন্দরী। আজ মন্ত্রীর বেতন তোমাকে যেতেই হবে। ওই খাওয়ার আশা আমি অপূর্ণ রাখবো না রে শয়তান। খেতে চেয়েছিল এই তো। কিরে শয়তান, খাবি তা চলে আয়। আগে বল তুই কিভাবে মরতে চাস, জুড়িতে না পিস্তলে? এই জীবনে তোর সে ভাগ্য আর হবে না, কিন্তু আমি পারি। এক্ষুনি তোকে আমি নিকেশ করে দিতে, কিন্তু তা আমি করবো না। কেন এত বড় অন্যায় করবার পর শয়তানকে আপনি ছেড়ে দিলাম।
আছে। কে তুমি? তোর মৃত্যুর পরোয়ানা। বুঝবি সেদিন, যেদিন পূর্ণ হবে তোর 16 আনা। যা, আপাতত তোর প্রাণটা নিয়ে এখান থেকে বিদায় হ। যাচ্ছি, কিন্তু মনে রাখিস পেয়াদের ঝগড়া আমার সঙ্গে ডক্টর নিতে গেলে ওই অপরওয়ালা তোকে চিন্তা রাখতে পারবে না, কথাটা মনে রাখিস। তুইও শুনে যা শয়তান, মৃত্যু ভয়ে ভীত হয়, তোদের মতো মদ করবি ভয়ে নয়, আমাদের মতো সর্বহারা মিছিলের নায়কেরা নয়। দাঁড়ান দাঁড়ান, আচ্ছা কে আপনি বলুন তো? এর আগে কখনো আপনাকে তো এই এলাকায় আমি দেখিনি। দেখলে কি করতে? ড্যাডকে বলে আপনার মতন একটা হ্যান্ডসামকে আমি আমার বডি গার্ড রাখতাম। তা হয়তো রাখতেন, কিন্তু এইরকম একটা ডেড বডিকে পাহারা দিয়ে কি লাভ হলো? তো তাকে তো শেয়ার দুটো ছিঁড়ে খাওয়াই ভালো। হোয়াট ইউ মিন? যারা নিজের শরীরটাকে বাজারে পণ্যের মতো ফেরি করে এই যুব সমাজের বুকে কামনার আগুন জ্বালায়, তাদের আমি শ্মশান ঘাটের ডেড বডি বলেই মনে করি। তাহলে সেই ডেড বডিকে পাহারা দিতে ছুটে আসলেন কেন? নাকি আপনার বুকেও জন্মেছিল আমার জন্য কামনার আগুন? সেই দুর্ভাগ্য আমার জীবনে কোনোদিন আসেনি, আর আসবেও না। শুনুন, চলি কেমন? এত সহজে আপনাকে যেতে দেবো না তো। আমার কামনার আগুনে আপনার বুকে জাগিয়ে দেব ভালোবাসার ঢেউ। তাই তো আপনার জন্য আমি শুধু বলি, সীমাটুকু আপনি ছাড়িয়ে গেছেন। একটা শেষ একটা বাজারি মেয়েতে আপনি পরিণত হয়েছেন। তোমার সাহস দেখে অবাক অবাক হয়ে যাচ্ছি। একটা সম্মানীয় মেয়ে আপনি এইভাবে অসম্মান করতে চাইছেন? পালানোর চেষ্টা করলে পিস্তলটা নামান স্যার। এবার বলুন, কোন ভয়ে বা কোন অপরাধে আমি এখান থেকে পালানোর চেষ্টা করবো? তুমি ওই ভদ্র মহিলা শ্লোকানোর চেষ্টা করনি? উনি আমাকে অসম্মানের হাত থেকে রক্ষা করেছে। ও, আই এম সরি মিস্টার। কি নাম আপনার? নাম 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 নেই স্যার। বাবা মা আমার নাম রাখেনি, হয়তো হয়তো ভুলে গেছে। কোথায় থাকে? কি আপনার ঠিকানা? ঠিকানা যা যাব আমি যা যাব
শান্তি রক্ষার দায়িত্ব। আরে সেই রক্ষকের ভক্ত হয়ে দেশের সুখ শান্তির চিতা জ্বালিয়েছি। আরে এই অবস্থা চলতে থাকে তো মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে। কোথায় যাবে বাবা? সারা দেশটা তো একটা জঙ্গল। কিন্তু সেই জঙ্গল ওদের মতো জানোয়ার ভাব করে মানুষ কতদিন বেঁচে থাকবে? আজীবন। তুমি ভুলে যাচ্ছ কেন বাবা? ওদের সীমাহীন অত্যাচার সত্যি আমরা তো কাকিমাকে তাড়িয়ে দিই। কাকিমা যদি নিজে বাড়ি ছেড়ে চলে না যেত, কিন্তু সেই জোর এদেশে কদর আছে, কদর পারবে অন্যায় বিরুদ্ধে ন্যায় নীতি আর সততার হাতিয়ার তুলে ধরতে। পারবে না বাবা, পারবে না। এদেশের যুব সমাজের হাতে চুরি করতে আর বেশি সময় নেই। রূপসা, হ্যাঁ বাবা, কি বলছিস মা? আমি ঠিকই বলছি বাবা। এই প্রকাশ্য দিনের আলোতে হাজার হাজার মানুষের সামনে নারী নিগ্রহ দেখে যারা একটা প্রতিবাদের ভাষা হারিয়ে যায় তাদের নিয়ে কি আশা করিস রে দাদা? কোথাও খুঁজতে যেতে হবে না, কারণ এই ঘটনাটা কিছুক্ষণ আগে বাস স্ট্যান্ডে ঘটেছিল। আর সেই নারী নিগ্রহটা আর কেউ নয়, তোর একমাত্র বোন এই বিপাশা। কি বলছিস মা? ওরা তোকে রাস্তার মোড়ে হ্যাঁ বাবা, শুধু আমি নয়, আমার মতো অনেক মেয়ে বাবা তারা তাদের কাছে হাতে পুতুল হয়ে গেছে। ওরা যেমন খুশি তাকে নাচাচ্ছে। না, আমি হতে দেব না। বল, সেটা কার থেকে এত বড় অসম্মান করেছে? পারবি না, পারবি না দাদা, পারবি না। ওদের তো কিচ্ছু করতে পারবি না। তারা এখন ক্ষমতার আসনে উচ্চ শিখরে বসে এদেশের সম্পদটা ভগবান হয়ে আছে। ঠিক বলেছিস, হ্যাঁ ঠিক বলেছিস। তার প্রমাণ আমরা হাতে নাতে পেয়েছি। অর্জুন খুন হওয়ার পর তার স্ত্রীকে এই বাড়িতে আশ্রয় দিয়ে আগুনে আগুনে ঘর করে দেবে। মানুষকে আগুন জ্বালানো বন্ধ করে দেওয়া। আগুন নিশ্চয়ই জ্বালাতে হবে, তবে অতি সাবধানে। কিসের সাবধান হচ্ছে? কিসের সাবধান? আর কতটা সাবধান হওয়ার ক্ষমতা আছে তোর? পুলিশ প্রশাসন সব ওদের হাতে একদল গুন্ডা নিয়ে ওরা সারা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। ওদের ক্ষমতার সাথে তুই যে ঘর দুটোর মধ্যে ঘুরতে যাবি মা। তবু আমি কিছু হন না বাবা। কামড়াতে না পারলেও ও সমাজে করতে। বল, বল বিপাশা, কে বা কারা তোকে এত বড় অসম্মান করেছে? শোন, তুই যখন এতই জেদ করছিস তাহলে শোন, তার নাম হলো শোভন। তারা সরে বাচ্চা, তোকে আমি ছাড়বো না। না না দিবস না, ওদের সাথে টক্কর দিতে যাস না বাবা। ওরা সাপের চেয়ে গুলো, ওই পাখির চেয়ে হিংস্র। সেই জন্য তুমি দেখতে চাই বাবা, যে মন্ত্রী সুমন কান্নাদের ছেলে তার কতখানি ক্ষমতা নেই, কতখানি শক্তি আছে তার। নেই, কোনো শক্তি নেই। আমি মন্ত্রী তার কি? জনগণের ভোটে নির্বাচিত মন্ত্রী আমি। তাই আমি যেটা করব জনগণের ভালোর জন্যই করব। আর সেই জন্যই বুঝি আপনার ছেলে রকবাজি মস্তানি করে বেড়াচ্ছে সারা এলাকা জুড়ে, আর পথে ঘাটে মেয়েদের করছে অসম্মান। তোমার ভাগ্য ভালো যে তুমি মেয়ে মানুষ। জানোয়ার কোথাকার, তোর এত বড় সাহস আমারই সামনে আমারই ভোটারদের অসম্মান করছিস? বাবা, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকো। শোনো মা, অপরাধীর রং বিচার করতে আমি শিখিনি। আমার চোখে সব অপরাধী সমান। সে আমার ছেলে হলেও তাকে শাস্তি পেতেই হবে। এখন আমি যা করছি, তবে দেবে যা করছে, এটা নিশ্চয়ই আমি একটা রাজনৈতিক যা কোনো ছবি খাই জনগণ দেখতে পাবো। তাই তো? তা তুমি বলতে পারো বাবা, তা তুমি বলতে পারো, কিন্তু সব ব্যাপারে তো রাজনৈতিক হয় না, আর হওয়াটা উচিত নয়। সেটা তোমার বাবা ভালো করেই জানে। আপনি ওর কথা কিছু মনে করেন সমুদ্র বাবু? ছোট ছেলে, তার কাটিকে কথা বলতে হয়, সেটুকু বুদ্ধির হয়নি। সে তো ওর কথার ওজন দেখি আমি বুঝতে পারছি। তবে একটা কথা কি বলেন জানেন? দোষ এখন বর্তমান শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা আজকালকার যুব সমাজকে
শুধু অপমাননা করতেই শিখিয়েছে। আপনার নীতিবাক্য তো অনেক শুনলাম, এবার আসল কথাটা বলবেন। এই গরিবের বাড়িতে পদার্পণ করার উদ্দেশ্যটা ক্ষমা, নিঃশর্ত ক্ষমা। আমার এই বিয়ার ছেলেটা তোমার সাথে দুর্ব্যবহার করে যে অন্যায় করেছে তার জন্য ওকে ক্ষমা চাইতেই হবে। আর ক্ষমা চাইতাম না। আমরা এমনিতেই না, আমার বিচারে কারো মৃত্যুদণ্ড হলে আমি কাউকে আদমরা হয়ে বাঁচতে দিই না। সুতরাং ক্ষমাকে চাইতেই হবে। ক্ষমা না চাই, আমি ধরে তোমাকে যখন এখানে আনতে পেরেছি তখন জোর করে ক্ষমাটা চাইতে পারবো। বলো বলো, তুমি ক্ষমা চাইবে কি না? বেশ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কর্মের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। বাহ, 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 বাহ। এই না হলে আমার উপযুক্ত ছেলে। উপযুক্ত নয় বাবা, এটা হচ্ছে আপনার মহাভুলের সোনালী ফসল। শোনো, Yes! আজ যে হাত দুটো তুমি জড়ো করে আমাকে ক্ষমা চালে, একদিন এই হাত দুটো ওদের কণ্ঠ নারী চেপে ধরবে। তা তুই পারবি না। Yes! It is my challenge. এটা করে আমি বুঝিয়ে দেবো। এই ছোট হাত দুটোর বিস্তার করো। এ হাত পারে না এমন কোন কাজ এই ত্রিভু মনে নেই। মানা মনে রাখি। তার আগে তোর হাত দুটো আমি কেটে নেবো রে যেন। ছোট ছেলে রাগের মাথায় দুটো কথা বলেছে বলে আপনারা সত্যি সত্যি মনে করবেন না, কারণ ওর মতো বদরাগী ছেলেকে আমি দুদিনে টাইট করে দেব। আপনি ঠিকই বলেছেন মন্ত্রী কাকু। আমার ভাই ছবি অনেকটা রাজার দিকে। তার মানে নিজের নাটকের মানে নিজেই বুঝতে পারছেন না, শুধু আমাদের বুঝে দিতে হবে কেন? তোর কি আরম্ভ করেছি বলতো ওদের কথা। যেতে দিন ডাক্তার বাবু, যেতে দিন। ধরনের ধুলিকণায় আর তীরের ন্যায় সহিষ্ণুতা না হতে পারলে তার তার নেতা হওয়া সাজে না। তাই ওদের কথায় আমি কিচ্ছু মনে করি না। আমি শুভঙ্কর নাগ নয়, আমি ভয়ঙ্কর না। ছবলে শ্মশান যাত্রা। তবে সবসময় তো আমি ছবলে মারতে পারি না। আমি হাজার হলেও এদেশের মন্ত্রী মহাশয়, ওই ঐতিহ্যবাহী চেয়ারটাকে তো আমি আর অসম্মান করতে পারি না। চলি চলি ডাক্তার বাবু, নমস্কার। হিংস হয় না, প্রতিটা লোক চুপে শয়তানিতে ভরা। তবু বাবা ও ওনাকে সাপোর্ট করছিল। আচ্ছা, কাকুমাকে আশ্রয় দেওয়ার সেই অত্যাচারের কথা তুমি কি করে এত তাড়াতাড়ি ভুলে গেলে বাবা? কিছুই ভুলিনি রে মা, আমি কিছুই ভুলিনি ওদের এই অত্যাচারের কথা। আমার এই বুকে রক্তের অক্ষরে লেখা আছে, যাদের সত্য অভিনয়ে কোনোদিনও কোনোদিনই ভুলবে না রে মা, কোনোদিনও ভুলবে না। তাহলে তুমি কেন সমাজ করছিলে? সমাজদারি বিভাগ তো সমাজ নয়, কর্তব্য। সত্যতা দেখতে নেই, আমি তোমার কর্তব্য ভুলে যেতে পারি না বাবা। কর্তব্য নিশ্চয় শিক্ষা দীক্ষা বিবেক মনুষ্যত্ব ওদের লোক পেয়ে যেতে পারে, কিন্তু আমার তো চাইনি। তাহলে আমরা ভুলে যাব কি করে? চরম শত্রু দুয়ারে এসে দাঁড়ালো, তাকে সমাধান করা উচিত। তোমার নীতিবাক্য পালন করতে গিয়ে আমরা ওদের অস্ত্রের শিকার হয়েছি। জানি না
আসলে আমি কাকিমাকে হারিয়ে জানি না ওদের ভবিষ্যতে কতকে হারাতে হবে। সব কিছু হারিয়ে শত অত্যাচার সহ্য করে আমরা আমরা বেঁচে থাকবো, এই মাথা উঁচু করে বেঁচে থাকবো এই সমাজের বুকে। কিন্তু ওদের অন্যায় পাপ আর অধর্মকে বিরাজ করতে কালের চক্রে একদিন খড়গনে নাচবে ওদের মাথায়। সেদিন কিন্তু শত অভিনয়ে ওরা কোনোদিন বাঁচতে পারত না। ওই ভগবান ওদের বাঁচাতে পারবে না বাবা, ওই ভগবান ওদের বাঁচাতে পারবে না। মছেরে নয় বাংলা হাসির খেলা জীবনের আঘাত সে আসবে আসবে বুকি ভরা বেদনা হৃদয় তো ভাসবে আবার ফিরে পাবি দেশটা একবারে উচ্ছন্নে গেছে, উল্টো গেছে। বলা নেই বনি হট করে একটা ধর্মঘট ডেকে দিল। না না, সময় নষ্ট করে লাভ নেই। তাচ্ছে ড্যাডকে একটা ফোন করে দেখি। ওই যে সেই এক কথা, পরিসীমার বাইরে। আরে শুনের বাচ্চারা, তোরা কবে কবে বলতো পরিসীমার মধ্যে ছিলিস? কথা বলো। আর একটা শুয়োরের বাচ্চা বললে এই শোনো, তোমাকে বলিনি, বুঝেছো? এখানে আমি ছাড়া তার দ্বিতীয় ব্যক্তি কেউ নেই। তাহলে গাড়িটাকে তুমি ওই বাসের খুঁটিগুলোকে দিচ্ছ। শোনো, তার আগে বাজে কথা না বলে আমার কথার উত্তর দাও তো। তুমি আমাকে খুকি বললে কেন? পড়েছো তো হাফ প্যান্ট, তোমাকে খুঁটি নয় কি দিদিমা বলবো? What rascal! হ্যাঁ? ইংরেজি জানি? এই যে বড় লোকের হাফ প্যান্ট পরা টুনটুনি, রাস্কেল মানে কি? হ্যাঁ, rascal? মানে জানা নেই তাই তো? এই হচ্ছে বাঙালি মেয়েদের বড় মুদ্রা দোষ। দু কলম লেখাপড়া শিখে নিজেদেরকে মনে করে মহারানী ভিক্টোরিয়া। এই জন্য আমি বাঙালি মেয়েদের সঙ্গে প্রেম করি না। তাই বুঝি? তা তুমি কাদের সাথে প্রেম করো? আমি প্রথম জীবনে প্রেমে করেছিলাম ইংল্যান্ডের যুবরানী ডায়না। হ্যাঁ? তারপর আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিয়ে মনিকা। তারপর মুম্বাই বিখ্যাত গ্ল্যামার কুইন হিরোইন দীপা ভারতী। এখন তোমার এই প্রেমের গাড়িটা কোন দিকে যাচ্ছে শুনি? ফাঁকা, একদম ফাঁকা। তবে তুমি যদি ইংরেজি গালিটা বন্ধ করো, তাহলে আমি তোমাকে দয়া করে আমার প্রেমের গাড়িতে তুলে নিতে পারি। বাংলায় বলো, আমার সঙ্গে প্রেম করতে হলে কিন্তু নিশ্চয়ই তোমাকে বাংলায় বলবো। তোমার মুখ সাথে বাংলায় প্রেম করবো আর বলবো, মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি
কি ব্যাপার রাস্তার উপরে নাচ গানে আসর বসেছে? আরে হেনা তুই কি ব্যাপার তা হঠাৎ কলেজ বন্ধ করে? আর বলো কেন, বলো কেন? হঠাৎ কলেজে একবার ধর্মঘট ডেকে দিল। তাই ভাবলাম হোস্টেলে বসে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তাই ভাবলাম বাড়ির পথে রওনা দিই। হেনা মানে আমাদের ইংরেজি ম্যাম স্যার। ওরে বাবা রে বাবা রে বাবা রে, এটা বকরির করতে হাত। রাস্তার উপরে এমন নাচ গান শুরু করলি কেন? ওই যে সার্কাসের জোকারটার সাথে একটু প্রেম খেলা করছিলাম আর কি, তাই না? তুই ওকে চিনিস না? না তো। আরে বাবা ও আমাদের বাড়ি কাজের লোক রাজা। সর্বনাশ, রাজা। ওহো, বড় সর্বনাশ। আরে বাবা রে, সিম। বড় বড় স্যার। তোর সাহস তো কম নয়, তুই তোর ম্যাম সাহেবের সঙ্গে প্রেম করছিলি? আরে না বড় স্যার, প্রেম করলে তো দীঘা কিংবা পুরী যেতুম। এই নন্দনপুর ভাঙা রাস্তায় কি আর প্রেম হয়? তবে মেম সাহেব তো কলকাতা থাকে, তাই গায়ের পরিস্থিতি একটু বেশ ভালো করে বুঝিয়ে দিচ্ছে। সারাপ রাস্কেল কোথাকার। আবার ইংরেজি? না, এদেরা মানুষ পড়া কেন রে? এই জন্য যে বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছিলেন, 7 কোটি সন্তানদের হে মুগ্ধা জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। ওরে গাধা, সেটা নজরুল ইসলাম বলেনি, বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওই একই হলো, ওদের মধ্যে বললেই হলো। ওরা যখন মামাতো পিস্তত ভাই। ওহো, সত্যি বাড়িতে যা একটা বিদ্যাসাগর মার্কা রেখে দিয়েছো, তার জ্ঞানের বাণী শুনতে আমি পাগল হয়ে ওই রাঁচি চলে যাওয়া থেকে কলকাতায় ফিরে যাওয়া আমার অনেক ভালো। চাকর বলিয়া অবজ্ঞা করিলেন না ম্যাম সাহেব। ভক্ত কবি জয়দেব বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এক চড়ে তোর মনটা ঘুরিয়ে দেবো তো। জয়দেব বলেনি, বলেছেন রামকৃষ্ণ দেব। ওই একই হলো। এই সাদামুখ হনুমান, তোর ওই জ্ঞানের বাণীটা দয়া করে যদি এই মুহূর্তে বন্ধ না করিস তা তোকে আমি হুকুম জানি সাহেবা। আপনাদের বাড়ি কাজ করে বলে একেবারে ফেলনা মনে করিবেন না। ভগবান শ্রী রামচন্দ্র বলেছেন, হে ভারত, ভুলিও না দরিদ্র অজ্ঞমুচি মেথর, তোমার রক্তে তোমার ভাই, সেই বিচারে আমি আপনার ভাই। তাড়াতাড়ি বাড়িতে আসুন। গুড বাই। ওরে বাবা রে, সত্যি তোমার এই কচ্ছপ মার্কার জ্ঞানের বাণী শুনতে এবার আমি পাগল হয়ে যাব, সত্যিকারের পাগল। রাজার মতো এমনি লোক আছে বলে তো আজও সাধারণ মানুষ একটু হাসার সুযোগ পায়, নইলে সব হাসি তো এক শ্রেণীর মানুষ কেড়ে নিয়েছে। তাই তো আকাশ বাতাস বিদীর্ণ করে শোনা যাচ্ছে অসহায় মানুষের বুক ফাটা দীর্ঘশ্বাস আর মর্মভেদী হাহাকার। আমাকে বাঁচান বাবু, নইলে ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। শোনো, কোনো ভয় নেই তোমার, তুমি তো আমার কাছে আছো। কিন্তু ওরা কারা? ওরা মন্ত্রী সাহেবের ঘরে গুন্ডা, যারা আমাকে তুলে যেতে চেয়েছিল। চাইলেই সবকিছু পাওয়া যায় না, সেটা আমি ওদের আজ বুঝিয়ে দেবো। তাতে সে রাজা, মন্ত্রী, সেনাপতি যেই হোক না কেন। তোর বহুত বড় বাতলা শুনলাম, এবার আমার কথা শোন। এই পৃথিবীতে আমি যেটা চাইছি সেটাই পেয়েছি, তার কোনো ব্যতিক্রম হয়নি, হবে না কোনোদিন। তাহলে তুইও শুনো, বিধানচন্দ্রনাথ কোনদিন অন্যায়কে প্রশ্রয় দেয়নি, আজও দেবে না।
এমনিতে ভালো ছেলে, তুই কি কখনো গ্রামের মা-বোনদের কোনো ক্ষতির চিন্তা করতে পারি? কোন গ্রামে ভালো ছেলের দল? আজ আমি গ্রামের বুকে প্রথম পা রেখেছি, তাই তোদেরকে আমি ছেড়ে দিলাম। ভবিষ্যতে এই ঘটনা ঘটলে তার যোগ্য জবাব পাওয়ার জন্য তৈরি থাকিস। বেটাও না বেটাও, আমি চলে যাচ্ছি। ওই শয়তানগুলোকে আপনি ছেড়ে দিলেন বাবু, কিন্তু ওরা তো এই সারা গ্রামে ঘুরে বেড়াবে আর ওদের এই শয়তানি হাতগুলো ঠিক সচল থাকবে বাবু। আমার প্রতিবাদী হাত পঙ্গু হয়ে যাবে, তাই না তুমি ভাবছো? কিন্তু কিন্তু বল বাবু, আপনারা বড় লোক, উপরতলায় ওঠার পর আমাদের মতো এই নিচুতলার মানুষগুলোর কথা আপনাদের মনে থাকবে তো বাবু? আমি ডাক্তার, মানুষের সেবা করার শিক্ষা ও ধর্ম। এখানে উঁচু নিচুর কোনো ভেদাভেদ নেই। তাছাড়া তুমি তো আমার মনে গাথা রইলে। ডাক্তার বাবু, আর তাই তো আমি বলি, তুমি যেমন আমি তেমন তোমার, পারবো না হতে কোনোদিন। শয়তানকে তাড়া খেয়ে খোকা মেরে কোথায় গেল কে জানে। লোক রুগী যদি ভক্ষক হয়ে মানুষের সুখ শান্তি সব গ্রাস করে, তাহলে মানুষ বাঁচবে কার ভরসায়? ওই ভগবান যে আমাকে বাঁচিয়েছে দাদা ভাই। বাবু, বাবু, তুমি আমার বুঝকে সম্মান যে কাল তুই করেছিস, তারপরে এই রতনলাল সারা জীবন তোর গোলাম হয়ে থাকবো। রতনলাল, আমি ভগবান নয় মানুষ, সেই মানুষের নৈতিক কর্তব্য পালন করেছি মাত্র। তুই তোর কর্তব্য করেছিস আর আমাকে আমার কথার খিলাফের হাত থেকে পাঠিয়েছিস। কথার খেলাফ? কার কাছে? বাবুজির কাছে। মরণকালে বাবুজিকে আমি কথা দিয়েছিলাম, ওকে আমি রানীর মতো করে মানুষ করব। তাই তো ওকে আমি লেখাপড়া শিখিয়েছি। নিজের সাপ খেলা দেখালো, ওকে আমি সঙ্গে নিয়ে বেরো হইনি। কেননা ওই যে বেদিনী হবে নি, ও হবে ভদ্র ঘরে রানী। রতনলাল, কিন্তু সমর্থ মেয়ে একটা ঘরে রাখতে ভয় করে, তাই শয়তানদের হাত থেকে বাঁচাতে ওকে আজ সঙ্গে করে নিয়ে বেরিয়েছিল। কিন্তু বুঝতে পারিনি বাবু, সারা দুনিয়াটাই যে আজ জানোয়ার আর শয়তানে ভরে গেছে বাবু। বেশ, আজ থেকে তোমাদের সকল দায়িত্ব আমি নিলাম। আমি গ্রামে হাসপাতালে থাকবো, তোমাদের যে কোনো বিপদে আমাকে খবর দেবে। কেমন? চলি, আসি আসি রানী। কিন্তু এই ভগবান আমাদের মতো গরিব মানুষের কথা মনে রাখবে তো দাদা? মানুষ নয় রে বোন, মানুষ নয়, সত্যি কি ভগবানের বস্তু পেয়েছি সাথে। কিন্তু এই ভগবান আমাদের মতো গরিব মানুষের কথা মনে রাখবে তো? রাখবে না, রাখবে না। তোদের মতো মানুষের কথা মনে রাখার মতো সময় ওই ভগবানের আছে নাকি? জানিস জানিস ওই ভগবান না এখন কুচক্রী হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। এই জানিস 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 কে মা তুমি? কে মা? আমাকে মা বলছে, দেখো আমাকে মা বলছে। এই আমাকে মা বলিস না, আমাকে মা বলিস না। মার যোগ্যতা আমার
জানিস তোদেরও শেষ হয়ে যাবে সব শেষ। কেন মা? কেন আমরা শেষ হয়ে যাবো? কেন কেন কেন? কারণ আমি যে একটা ডাইনি। আমাকে মা বলে রেখেছিল বলে না, ওই শয়তান তার সব শেষ করে দিয়েছে। তাদের শেষ করে দেবে, তাদের শেষ করে দেবে। আমি সকলের তোমরা বিষাক্ত সাপ নিয়ে খেলা করায় আমার কাজ। মায়ের আসনে বসিয়ে দেখবো তোর বিশ্বাস আমি পুরি ছাই হয়ে যায়। বলিস না, তুই জানিস না, ওরে জানিস না। আমাকে যদি আশ্রয় দিস, মা বলে ডাকিস, আমাকে বসাস, তাহলে ওরা তোকে সর্বশান্ত করে দেবে। আমাদের তো কিছুই নাই রে মা। কিসে আমরা সর্বশান্ত হব? তো মা যখন মমতাময়ী মা যখন পেয়েছে মা। বলিস না, বলিস না। জীবনে প্রথম আমি মায়ের কোলে মাথা রেখে ঘুমবো। তুমি আমার মাথার হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে বলবে, আমি বলবো 1, 2, 3। ও তাহলে শোন শোন শোন। আমার জানি, আমার মনে পড়ে যাচ্ছে, আমার মনে পড়ে যাচ্ছে। আমিও বলতাম, আমি কি বলতাম জানি। এক যে ছিল দূরানি, থাকতো করে ঘরে, রাত কাটাতো ঘুমে বেঁচে, রোদ বৃষ্টি ঝড়ে। এক যে ছিল দূরানি, থাকতো করে ঘরে, কাটাতো ঘুমে বেঁচে, রোদ বৃষ্টি ঝড়ে। হতভাগাটা 3 দিনের মধ্যে গ্রামের বুকে পা রাখবে বলে আমাকে কলকাতা থেকে বিদায় করে দিল। অথচ আর 7 দিন পার হয়ে গেল, বাবুর কোনো পাত্তাই নেই। রোজ বাজার করে নিয়ে যাচ্ছি আর নিজের আয় খাচ্ছি। আজ যদি না আসে। কি হলো রে পুরো? আপন মনে কি বিড়বিড় করছিস? আর বলিস কেন, আর 7 দিন পার হয়ে গেল। এ কি তুই হঠাৎ বিপাশাকে সঙ্গে নিয়ে? কলেজে পৌঁছে দিতে যাচ্ছি, বুঝতে তো পারছিস দেশের যে অবস্থা। কিন্তু এইভাবে আর কতদিন চলবে? কতদিন তুই ওকে এইভাবে করে কলেজে পৌঁছে দিবি আর বাড়ি নিয়ে যাবি? এছাড়া কি উপায় আছে বল? উপায় একটা আছে দাদা। কি উপায়? আমি না লেখাপড়া শিখছি না, এটা কোনো সমাধান নয় বিপাশা। চোরের ভয়ে বাসন না কিনে মাটিতে ভাত খাওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। আমি জানি পুরো, কিন্তু তাই সমাধানটা কি? সেটা স্থির হবে অসীম গ্রামে ফেরার পর। অসীম কাল জেল থেকে? হ্যাঁ, ছাড়া পেয়েছে 7 দিন আগে। আমি নিজে তার সঙ্গে গিয়ে দেখা করে এসেছি। তাহলে ও অসুখ এখন কাদের বাড়িতে আছে? গ্রামে কবে ফিরবে? এখনো ফেরেনি, তবে 2-1 দিনের মধ্যেই ফিরবে। তুই অসুখটাকে আমাদের বাড়িতে নিয়ে আয় না। আচ্ছা সে বলতো ডাক, ওই তোর কলম কেটে যাচ্ছে, এবার তুই চলে যেতে পারবি তো? আরে বাবা যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তুই এখন বাড়ি ফিরে যা। পুরো, তুই বাজারে যাবি তো? হ্যাঁ, বাজারটা করেই নিয়ে যা। যদি হতভাগাটা ফেরে। তাহলে চল একসঙ্গে যাওয়া যাক। আসি রে বিপাশা। অসুবিধা বাড়ি গেলে আমাদের কি আনন্দ হচ্ছে। সত্যি এবার অসুবিধা বাড়ি গেলে যে কোনো
জীবন্ত শয়তানগুলোকে উচিত শিক্ষা দেবে। নো 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 মাই ডার্লিং, আমি তোমাকে উচিত আর পথ ছেড়ে দাও, যেতে দাও আমাকে। ছাড়বো নিশ্চয় ছাড়বো। তার আগে বলো তো সুন্দরী, এমনি করে দাদার কাছে ভর করে কদিন আর পরে দিয়ে যাবে? আমার ব্যাপারটা আমাকেই ভাবতে দাও। তাহলে কি হয় না রে? আমাদেরও তো একটু সুযোগ দিতে হবে। আমরা যেহেতু মধ্যর আশায় তবে ইচ্ছা আমার। তোমার এই অহংকারের দেনা পাহাড় প্রমাণ ধারণ করেছে। আর ইজ্জতের বিনিময়ে আপনাকে সহ্য করতে হবে। ছেড়ে দাও বলছি। বলো না সুন্দরী, কারণ মন্দির ছেড়ে আমি আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে কেউ এগিয়ে আসবে না। এই শালা মন্ত্রীর ছেলে হয়ে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো করছিস কেন? আয় আয় আয়, তোকে আমি যোগ্য পার্লামেন্টে পাঠিয়ে দেব। শোন শালা শুয়োরের বাচ্চা, তোদের মতো মন্ত্রী বা মন্ত্রী ছেলের যোগ্য পার্লামেন্ট হলো এই নির্যাতিত নিপীড়িত মানুষের পায়ের নিচে। মনে রাখিস বন্ধন, এর প্রতিফল কিন্তু তোকে পেতেই হবে। তার আগেই তোর ডেড বডিটা আমি তোর বাবা মায়ের কাছে পৌঁছে দিতে পারতাম, কিন্তু 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 কথা কি জানিস, এই মশা মেরে আমি হাতে রক্তের দাগ লাগাতে চাই না। তাই তাই তোর ওই হিসাবটা আমার জমা খাতায় রেখে দিলাম, যথা সময়ে তুই খরচ হয়ে যাবি। আর কি ব্যাপার? এ কি সোমবাবু আপনি? শয়তান বাবার কুলাঙ্গার পুত্র স্যার। তাই তো প্রকাশ্য দিনের বেলায় রাস্তার মধ্যে একজন কলেজ ছাত্রীকে নিন ওকে অ্যারেস্ট করুন। তোমাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। সেটা পরে ভাবতে পারবেন স্যার, নাও ডু ইউর ডিউটি। ডিউটি ব্যাপারটা আমি ভালোই বুঝি, তার আগে ওনার মুখ থেকে শোনার প্রয়োজন আছে। উনি যা বলেছেন সেই কথাটা আমার। উনি যদি ঠিক সময় এসে না বলতেন তাহলে। ওকে ভাই, অ্যারেস্ট দেন, অ্যারেস্ট দেন। আমার চলুন, দেখি আপনাদের থানা আমাকে কতক্ষণ আটকে রাখতে পারে। তবে যাওয়ার সময় যাতে খবরে নয়, ওই নাম সাজানো আগন্তুক এই বিষাক্ত কেউটোর লেজে পা দিয়েছ, সেই সময়কে তাকে নীল হয়ে যেতে হবে। এবার বলুন, আপনাকে কোথায় যেন দেখেছি। ও ইয়েস, মনে পড়েছে, কলকাতায় ঠিক এমনই একটা নারীর সম্মান রক্ষা করতে গিয়ে। আপনার কোপে পড়েছিলাম, এখানেও তার পুনরাবৃত্তি হলো। যাক শোনো, তোমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি কলেজে যাও। যাচ্ছি দাদা, কিন্তু আপনি দাদা, অন্তর থেকে দাদা বলে ডাকলে আপনি তাকে ছাড়তে হবে রে বোন। কারণ এই গ্রাম বাংলার কোনো বোন তার দাদাকে আপনি বলে ডাকে না। এ তুমি কি বলছো দাদা? তোমার মতো দাদা পাও তো আমার বড় সৌভাগ্য নয় রে বোন, সৌভাগ্য নয়, বল দুর্ভাগ্য। কারণ আমি যে সব হারা এক রিফিউজি, আমার আবাস নেই, নিবাস নেই, বন্ধু নেই, আমি নাম গোত্র পরিচয়হীন এক অদ্ভুত জীবন। তাই তো আমি দাদা, তুমি শত্রু বাড়িয়ে কোন স্বার্থ সিদ্ধি লাভ করেছো তুমি? আরে তোর মতো একটা মিষ্টি ফোন পেয়েছি, কি পূর্ণিমায় তুই আমার হাতে রাখি পরিয়ে দিবি, আর ভাতৃ দিয়ে আসবি, জমের দুয়ারে কাটা দিয়ে তুই যে ফোঁটা আমাকে দিবি, এই পৃথিবীতে তার মূল্য হয় না রে বোন। আর এর চেয়ে আর কি স্বার্থ আছে? আমার দাদা এই শুন
আর স্যার আপনি যা দায়িত্ব নিয়েছেন আশা করি দেখবেন। আচ্ছা চলি, নমস্কার। শুনুন, আপনার নাম বা ঠিকানা? নেই স্যার, এই বর্তমান নগর সমাজের সুনামিতে সব কিছু পুরে ছাই হয়ে গেছে। পড়ে আছি শুধু আমি, নাম গোত্রহীন এক অদ্ভুত জীবন। আমি হেরোইন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া কাহারে করি না করলে, কাহারে করি না করলে। এই একটা মানুষ যে আমার পুরো হৃদয় কানায় কানায় ভরিয়ে দিয়েছে, তার আদর্শ, ন্যায়, নীতি আর কর্তব্যবোধ দিয়ে। তাহলে দাদার ব্যবহার আপনাকে বশ করেছে বলুন? নিশ্চয়, উনি যে জাদুর সম্রাট, ওনার সেই গুণের পরিচয় আমি কলকাতাতেই পেয়েছি। তাহলে উনি যখন কলকাতায় থাকেন, তাহলে সেই সম্পদটা আপনি সংগ্রহ করুন। এটা তো আপনার ডিউটি। ডিউটির কথা তো ভুলেই গেছিলাম, যখন দেখলাম বোনই তার দাদার খোঁজ ভালোভাবে নিল না। ওটা দিচ্ছেন না, বাস্তবটাকে মনে করিয়ে দিচ্ছি। ছোটবেলায় খেলার ছলে আমি অমিতের কপালে একটা আঘাত করেছিলাম। সেই আঘাতের চিহ্নটা আপনার কপালেও আছে। তাহলে আপনি কি তোমার হবি? অবি? তুমি আমার অবি? তাহলে তো তোমাকে আমি বলবো, কি বলবে? স্বপ্নের মাঝে এলে তুমি আমার হৃদয় মাঝে, স্বপ্নের মাঝে এলে তুমি আমার হৃদয় মাঝে, ভরে দিলে মন তোমার ভালোবাসা, ভরে দিলে মন তোমার ভালোবাসা, সাজাবো তোমায় আমি হৃদয় মাঝে, স্বপ্নের মাঝে এলে তুমি আমার হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে। না, গাইবে না। সবার কণ্ঠ থেকে আমি হাসি গান করে নিয়ে একটাই শব্দ বসিয়ে দেব, শুভঙ্কর নাথ, মহান দেশের মহান মন্ত্রী, ভয়ঙ্কর নাথ। যাক চবলে শ্মশান যাত্রা। আমাদের ছোট বাবু অ্যারেস্ট হয়েছে। What? আমার ছেলেকে অ্যারেস্ট করেছে? কোন সুরের বাচ্চা? কোন সুরের বাচ্চা আমার ছেলেকে অ্যারেস্ট করেছে? কোন কেসে? বুঝিয়ে দিয়েছে তারা মরণ আর বেশি দূর নেই। হ্যালো, আমি মন্ত্রী শুভঙ্কর নাথ বলছি। 10 মিনিটের মধ্যে থানার গাড়ি করে আমার ছেলেকে বাড়িতে পৌঁছে দেবেন। হ্যাঁ? কি বলছেন? কি বলছেন? কি বলছেন? সময় নেই। সময় নেই। What? 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 আমি নিচে 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 Stop! আপনি কি থানায় যাবেন স্যার? যাবো যাবো, নিশ্চয়ই যাবো। বাবু কি থানা পাবে না? লাভ ছাড়ার মতো তার দুঃসাহস নেই। আমাকে একবার থানায় যেতে হবে। আপনি থানায় যাবেন স্যার? যাবো, গিয়ে তাকে বুঝিয়ে দিয়ে আসবো আমার ক্রোধের আগুন যেখানে পড়ে সেখানে আগুন জ্বলতে 24 ঘন্টার সময় লাগে না। এক কাজ কর, তোকে যেরকম যেরকম নির্দেশ দিয়েছি সেরকম সেরকম কাজ কর। যা। ওকে স্যার।
থানার নতুন ওসি ইয়ং ব্লাড, তাই ও জানে না এই নন্দনপুরের পূর্ব ইতিহাস। ও জানে না এই দুরন্ত নন্দনপুরকে শান্ত করতে কত রক্তের লাশ মাটির তলায় কঙ্কালে পরিণত হয়েছে, কতগুলো লাশ মাটির তলায় কঙ্কালে পরিণত হয়েছে। ও বুঝতে পারিনি আমি শুভাঙ্কর নাগ নই, আমি ভয়ঙ্কর নাগ। যারা চবল শ্মশান যাত্রা। আপনি আবার ডেকে পাঠিয়েছেন বাবা? তুমি এক কাজ করো, তুমি গ্রামীণ হাসপাতালের চাকরিটা ছেড়ে দাও। এখানে সরকার তোমাকে পয়সা বেতন দেবে, তার থেকে বড় মানে কলকাতা তোমাকে একটা বিশাল নার্সিং হোম করে দেবো, সেখানে তুমি প্র্যাকটিস করতে পারলে হয়তো অনেক বেশি টাকা রোজগার করতে পারবো, কিন্তু গ্রামের অসহায় নিরন্ন করে মানুষগুলোর সেবা করার সুযোগ আমি পাবো না বাবা। গরিব মানুষের সেবা। নিশ্চয়ই বাবা, আজ আপনি দেশের গণ্যমান্য ব্যক্তি, সম্মানীয় মন্ত্রী, আপনাকে নিয়ে গর্ব করার আগে আমাদের শুকনো মুখগুলো কথা মনে করবে, যাদের দু হাত উজাড় করা ভোটেই আজ আপনি সম্মানের স্বর্ণ শিখরে বাবা। ওদের শুষ্ক মুখে অন্ন, পরনে বস্ত্র যোগান দেবেন আপনি, আর আপনাকে সাহায্য করতে ওদের রোগ মুক্ত জীবন গড়ে দেবো আমি। সেই স্বপ্ন নিয়ে তো আমি বিলেত থেকে পাশ করে ডাক্তারি পাশ করে এসেছি বাবা। I am proud my son. সত্যি তোমাকে নিয়ে আমার গর্ব করা উচিত। তুমি একমাত্র পারবে আমার সম্মান রক্ষা করতে। বেশ ঠিক আছে, আমি একবার বিশেষ কাজে থানায় যাচ্ছি। বাবা থানায় যাচ্ছে? এই কথাটা তোমার জিজ্ঞাসা করতে লজ্জা হচ্ছে না বড়দা? হে না, কি বলতে চাস তুই? যে বড় ভাই খোঁজ রাখে না তার ছোট ভাই কেন কি কারণে হাজত বাস করছে, তাকে আর কি কথা বলবো বড়দা? হাজত বাস? তার মানে নিশ্চয় কিছু অন্যায় করেছে। সে কি করেছে না করেছে সেই হিসাবটা না হয় পরে করবে, কিন্তু একজন মন্ত্রীর ছেলে হয়ে কোন সাহসে পুলিশ তাকে অ্যারেস্ট করে হাজতে ঢোকায়? আইনের চোখে সবাই সমান হে না। এখানে মন্ত্রীর ছেলে সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভেদ নেই, অন্যায়কারীকে সাজা পেতেই হবে। তার মানে তুমি বলতে চাইছো ছোটটা বিনা দোষে হাজতে একবারে পচে গলে মরে যাক? জেল নয়, বল সংশোধনাগার। সে যদি প্রকৃত অন্যায় করে থাকে তাহলে সেখানে গেলে তার চরিত্রে শুদ্ধি হবে। না, ওই জায়গাটা না ছোট লোক মূর্খদের জন্য, আমাদের মতন নেতা মন্ত্রীর ছেলেদের জন্য নয়। দিন বদলের সঙ্গে সঙ্গে তোর ধারণা বদলায় না, নইলে আখেরে পস্তাতে হবে। কারণ অন্যায় পাপ আর শয়তানি করে কেউ কোনোদিন হাসতে পারে না। আপনার ওই জ্ঞানের বাড়ি মেম সাহেব মডার্ন কালচারে ঢুকবে না বাবা মন। সেই জন্যই তো কথা শিল্পী শরৎচন্দ্র বলেছেন, লুবনে মুক্ত ছড়িয়ে লাভ নেই। এই কথা তুই ঠিক জানিস যে ওটা শরৎচন্দ্রের কথা? না, একেবারে ঠিক না হলো একেবারে ভুলও নয়, কারণ এত সুন্দর কথা ওনার মতো কথা শিল্পী ছাড়া আর কে বলবে? তার মানে এই নয় যে তুই কথাটা ওনার বলে চালিয়ে দিবি। যা, তুই আমার সঙ্গে আয়, একবার হাসপাতালটা ঘুরে দেখবো। জানি না গ্রামের যা অবস্থা হাসপাতালটা একই অবস্থা কিনা। তুই আয় রাজা, আমি যাচ্ছি। ওটা না একেবারে গোল্লায় গেছে। ছি ছি ছি, বিনিট ডাক্তার হয়ে সে কিনা বলছে গ্রামের মানুষদের সেবা যত্ন করবে। বাংলার গায়ের মাটিতে বড় জাদু আছে ব্যবসা। দুদিন পর হয়তো আপনিও বলবেন, ও আমার দেশের মাটি তোমার করে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার করে ঠেকাই মাথা। তোমাদের বিশ্বময়ী, তোমাদের বিশ্বময়ী আচল পাতা। ও আমার
সম্মান জানানোর মানুষ খুব কমই আছে। কারণ বাঙালি যে আসল ছেলে নকলের পূজারি, আমরা বাবাকে ভাত না দিয়ে শ্বশুরকে তীর্থে পাঠায়, আর নিজের মাকে পায়ে ফেলে শাশুড়ের পদধূলি চেটে কুটে খায়। আসাম দেশে বাস করছি আমরা। থানা, পুলিশ, আইন, প্রশাসন এখানে একটা প্রোটোকল মাত্র। এলাকার সামাজিক রাজনৈতিক অবস্থান আর থানার পেপার থেকে মনে হচ্ছে আমাদের কোনো কাজই নেই। নেতা মন্ত্রীর মুখের কথা এখানে আইন, কিন্তু এই ব্যবস্থা চলবে না। এর আমূল পরিবর্তন আমি করবই। এই নায়ের বাচ্চা, তোমার টিপলে এখন অন্য প্রাশনে ভাত বেরোবে। এত সাহস তোমার হলো কি করে? ভদ্রভাবে কথা বলুন। বাঙালি বাড়ি নয়। আমাকে ভদ্রতা শিখাবে? তোমার কাছে আমার ভদ্রতা শিখতে হবে? জানো আমি এলাকার আপনার ওই মহান পরিচয়টা আপনার ওই চামচাটা দেবেন, তারা খুশিতে হাততালি দেবে। বড্ড তেল হয়েছে না? এটা মেরে দেবো। বল, আমার ছেলে কোথায়? কেন তাকে তুমি অ্যারেস্ট করেছো? মন্ত্রীর ছেলে অন্যায় করলে তাকে অ্যারেস্ট করা যাবে না, এমন কথা আমাদের পুলিশের সংবিধানে কোথাও লেখা নেই বলে। অল্প বয়সে খুব এচড়ে পেকে গেছে দেখছি। কই আমার ছেলে কোথায়? তার যোগ্যস্থান ওই হাজতে আছে। যাও, তাকে এক্ষুনি ছেড়ে দাও। আপনি যখন নিজে এসেছেন স্যার, সেটা তো আমাকে দিতেই হবে। আসুন স্যার, এই বন্ডে একটা সই করে দিন। আমি যে থানায় এসেছি এটা তোমার বাপের ভাগ্য ভালো। আমার বন্ডে সই। শুভঙ্কর বাবু, মাই টাইম ইজ আপ। বলুন আপনি সই করবেন কি না? আমি আপনার লাস্ট ডিসিশনটা শুনতে চাই। বেশ বেশ বেশ, দিন সইটা করে দিচ্ছি। সবাই আসামিকে ছেড়ে দাও। শুনুন শুভঙ্কর বাবু, মন্ত্রী হয়েছে বলে নিজেকে ভগবান ভাববেন না। যারা আপনাকে ওই আসনে বসিয়েছে তার প্রয়োজনে তারাই ছুড়ে ওই নর্দমায় ফেলে দেবে। তাই সমঝে পথ চলুন, নইলে আকিরে পস্তাতে হবে। পস্তাতে নয়, পস্তাতে হবে আপনাকে। আপনারা ব্যবহার করে ছয়টি সরাগের করছেন। ওই কথাটা মনে রাখা উচিত ছিল সোমন বাবু। সোমন বাবু, যদি পুনরায় লকাবে না ঢুকতে চান তাহলে ভদ্রভাবে থানা থেকে বেরিয়ে যান। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। তো যাওয়ার সময় একটা কথা বলে যায় অফিসার, আজকের এই ভোটের বাসর ঠিকই আপনাকে দিতে হবে। ওই নামে তোমার এত বড় সাহস যে তুমি থানায় দাঁড়িয়ে সাহস সাহস আমার একটু বেশি বড় হলো। এই প্রমাণ করে দেবো যে যেখানে খবরদারি চলে। শুনুন শুভঙ্কর বাবু, আপনার ওই বেয়াদব ছেলে আইনের ফাঁদে এমন জড়িয়ে পড়বে আপনি মন্ত্রী হয়েও সেই ফাঁদ কাটাতে পারবেন না। তাই বিজ্ঞাপন, মাই লাস্ট ওয়ার্নিং। থানার নতুন আছে ইয়ং ব্লাড, ও জানে না আসলে কথাটা কি জানেন স্যার? তবে আমিও চেষ্টা করে দেখবো স্যার আপনার কি করে বিদায় ঘন্টা বাজানো যায়।
তাই আইসু গো মামুন সব খাবার মামুন লই আইছি দেখা যাও মামুন সব দুষ্ট থাকলি কোনো ভয় ডর নাই সেই মায়ের বাহন সবাই খেলা দেখে যাও গো এইবার কেউ আসে নাই এই পাড়ার ছেলে সাইরারা সব গেল কোথায় সব ঘরে বসে সিনেমা দেখতে গো সিনেমা। কি বলছিস তুই আমার এই সাপের খেলা আজকের মানুষের ভালো জিনিস দেখতে চায় না দাদা ভাই, তাই সাবের খেলাচ্ছে ওইসব খেলটা না তোদের বেশি মন ভরাতে চায় গো দাদা। তাই বুঝি তুই এই পোশাক পরে বের হয়েছিস কিন্তু আমার এতদিনের স্বপ্ন ছাড় অভাবের আগুনে পুরো ছাই হয়ে গেছে দাদা ভাই। তাই সেই ছাই চাপা আগুন থেকে বারে বারে বেরিয়ে আসতে চাইছে আমার এই নাচ আর গান আর এই সঙ্গীর মাদকতা। ওগো সভ্য সমাজের শিক্ষিত মানুষের দল, তোমরা চোখ মিলে দেখো আর কান পেতে শোনো এক সাপুড়িনীর মর্মভেদী নাচ আর গান। এটা নে ধর তোর পরিণে সুরতের कीमत इतना मिष्टी सूरत और गाना पते खाते मानाय ना তাই তাই তো মালিকের বয়রাম বাড়ি ফুলবাগি চলে বারে ভদ্রবেশী পোশাক পরা বাবুদের দল, এত টাকা যদি দিবি তো আমার মতো পথে রেখে কেন তোর বোনকে সেই টাকায় সাথে রাখবি ছেড়ে দাও। আমার মনে রাখতে হাত দিবে তুই আমার কিছুই করতে পারবি না সুন্দরী দেখ সারা দোকানে আমার ছেড়ে দাও আমার মুখে শয়তানি কি জানেন বর্তমানে এই যন্ত্রগুলো সবজি কাটার লড়াইয়ের ময়দানে একটা বাচ্চা ছেলে হাতে থাকে বোমা কিংবা পিস্তল বিদ্যুৎ জ্বালা বন্ধু তুই ওনার কোনো ক্ষতি করতে পারবি না ডাক্তারবাবু, আপনি চলে যান, আপনি এখান থেকে চলে যান, একদম চলে যান। আপনি কখনো হয় না মা মেয়েকে বিপদের মধ্যে ফেলে কোনো বাবাকে চলে যেতে পারে না মা। বাবুজি তুই মানুষ নয় বাবুজি তুই দেবতা আছিস দেবতা তো সেই দেবতাকে তুই জায়গা পাঠিয়ে তোর
আমি বাগান বাড়ি তুলে নিয়ে যাবই। মৃত্যু তোমায় ডাকছে ডাক্তার। তার আগেই তোকে নরকের দ্বার প্রান্তে পৌঁছে দেবো রে শয়তান। যদি যদি বাঁচতে চাস পিস্তলটা আমার হাতে দে। কে 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 তুই জানাস? আরে 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 জানোয়ার নই রে, আমি তোর জীবনের পি পয়গম্বর। তাই তাই তোর জীবনটা আমি ভিক্ষা দিলাম। যা ভাগ ভাগ এখান থেকে। ভগবান বন্ধ কর বেয়াদব। দেখো দেখো ছেড়ে দিয়েছেন, আজকে আপনি ছেড়ে দিচ্ছেন। আচ্ছা আপনার সমাজ যদি বিয়ে করে যান তাহলে শয়তানটা শেষ হবে কবে? যেদিন ওর 16 আনা পূর্ণ হবে। আর কি দেরি আছে বাবা? ওরা বাপের জমিদারে কিনে নিয়েছে বাবুজি। জানি জানি, তবু ওকে এখন এই মুহূর্তে আমি ছেড়ে দিলাম। কারণ 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 এটা মায়ের পবিত্র স্থান কালিকা। এখানে মায়ের পুজোয় পাঠা বলি হয়। ওর মতো সুয়ারকে বলি দিয়ে অপবিত্র করতে পারি না। ভগবান বন্ধ কর বেয়াদব। ধীরে রজনী ধীরে। আরে আরে এখনই এত উতলা হলে চলবে কি করে? তোকে তোকে আমি যথা সময়ে বদ্ধভূমিতে বলি দেবো। খারাপ করে বুঝিয়ে দেবো রে জামা। আমাকে অপমান করার ফল কি বিধান? ভয়ঙ্কর। কথাটা মনে রাখে। আর সারা দেশ জুড়ে চলছে এক সন্ত্রাসের বাতাবরণ। গ্রামগঞ্জে জনজীবন হয়ে উঠেছে বিস্ময়। কিন্তু এভাবে চলতে পারে না। আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি এই সন্ত্রাসের মূলচ্ছেদ করে বুঝিয়ে দেবো। এই পুণ্যভূমি ভারতবর্ষের বুকে আজও আজও মানুষ বাস করে। তোর তোর বিশাল যজ্ঞে যদি আমার কোরআনটা লাগে তাহলে তুই আমায় বলিস বাবুজি। তোর কথায় আমি হাসতে হাসতে আমার কোরআনটা দিব। তবু যদি আমার দেশের মানুষগুলো একটু শান্তিতে থাকে বাবুজি, একটু সুখে থাকে বাবুজি। আয় রাবি বাড়ি আয়। পুরুষ শাসিত এই সমাজে নারীর কথার কোনো মূল্য নেই তা আমি জানি না। তোমরা এই লক্ষ্য দেয় প্রীতিলতা ওয়েবটার মাতঙ্গিনী হাজরার জীবন যদি কোনো না কোনো কাজে লাগে, তাহলে আমার জীবনে কিছু কাজে লাগবে দাদা। তাই যখন দরকার হবে একটা ছোট্ট ডাক দিব। তোমার এই বোন নিজের জীবন তুচ্ছ করে ছুটে আসবে দাদা। আসি দাদা, চলি গো ডাক্তার বাবু, চলি। দেশের প্রতিটি মানুষের মুখে আজ একটা বারুদের স্তূপ। বিস্ফোরণ ঘটাতে প্রয়োজন শুধু একটা একটা দেশলাই কাঠি। সেই দেশটাকে হওয়ার সাহস ও শক্তি দুটোই তোমার মধ্যে আছে। কিন্তু কেন কেন তুমি দেশটাকে হবে? কি স্বার্থ তোমার? আপনার স্বার্থের সঙ্গে আমার স্বার্থের কোনো তফাৎ নেই কাকাবাবু। আমার স্বার্থ? নিশ্চয়। আপনি মনে করে দেখুন, কয়েক বছর আগে ওই অর্জুন মালিকের স্ত্রীতে বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য ওই ওই মন্ত্রী শুভঙ্কর লোকের অত্যাচারের কথা। কিন্তু সে কথা তুমি জানলে কি করে? কি তোমার পরিচয়? ও আমার দাদা, এটাই তো শেষ কথা। তবু ওনার পরিচয় আমার জানার প্রয়োজন আছে। সুদূর কলকাতা থেকে এই নন্দনপুর পর্যন্ত বহু বিপদে ওনাকে ত্রাণকর্তা হিসাবে দেখা গেছে। তাই তোমাকে যেন খুব চিনা চিনা লাগছে। আরে লাগবেই তো লাগবেই তো। আমি কি আপনার অতি আপনজন? তার মানে না কিছুদিনের জন্য অন্তরস্থলে গোপন থাকুন। তবু আপনি আপনার সত্য পরিচয় বলবেন না? কেন কেন বলবো? আপনি যদি আপনার পরিচয় গোপন করতে পারেন। কে বললো আমি আমার সত্য পরিচয় গোপন রেখেছি? আমি এসপি শ্রীকান্ত সাহেবের একমাত্র পুত্র নির্মল সেন, বর্তমানে এই নন্দনপুর থানার ওসি। না, এটা আপনার সত্য পরিচয় নয়। কি বলছেন আপনি? আমি
নিজের অজান্ত আপনি মিথ্যে কথা বলছেন অফিসার। তাই আমার কথার সত্যতা আপনি আপনার বাবার কাছে জেনে নেবেন। কিন্তু আপনি কি করে বুঝলেন যে আমি নির্মল সেন নই? কারণ আপনার এই কপালের কাটা দাগ, যেটা এই গ্রামের অনেকেই জানে, নাকি নাকি কাকা বাবু? এই যে আমার নিজের হাতে সেলাই করে দাও। তবে কি কোথায় যেন একটা রহস্য ধরা বিঁধেছে। তার আগে তুমি সত্যি করে বলো তো বাবা, তোমার বাড়ি কোথায়? কাকা বাবু, ফিরে এলাম জবাব দিতে, সবকিছুরই হিসাব নিতে। ফিরে এলাম জবাব দিতে, সবকিছুরই হিসাব নিতে। প্রতি সপ্তাহ পাওনা হলে, প্রতি সপ্তাহ পাওনা হলে মিটিয়ে নেব প্রতিশোধে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি তো ছিলাম এই গ্রামেতে, এই মাটিতে জন্ম আমার। তাই তো ফিরে এলাম আমার। অনেক চেনা, অনেক জানা, অনেক চেনা, অনেক জানা, ফিরে এলাম রে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি তো ছিলাম এই গ্রামেতে। লা 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 লা, লা 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 চলো, চলো, ওনাকে দেখে ওই আমাদের অসুবিধা। হয়তো চিন্তাকে বেরিয়ে প্রতিশোধের নেশায় ও ফুটে বেড়াচ্ছে। জানি না রে মা, জানি না। আমি কিচ্ছু জানি না। আমার সব কিছু যেন কেমন গোলমাল মনে হচ্ছে। একদিকে অসীম, অন্যদিকে কাটা দাগ। এ আপনি কোন গোলক দাদায় ফেললেন কাকা বাবু? সামান্য একটা কাটা দেখে রহস্য করে। সামান্য নয় দাদা বাবু, সামান্য নয়। ভুল থাকি রাত্রি অসফল হয়ে আপনার জীবনে মোর অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। তাহলে আপনি দেখি সব জানেন, বলুন এই তাকে রহস্য কি? মনের গহন গহিরে হাজার উত্তর থাকে, মুখ ফুটে বলার সাহস আমার নেই বাবা। তাই উত্তরটা তুমি তোমার বাবার কাছেই জেনে নিও বাবা, তোমার বাবার কাছেই জেনে নিও। অসীমটা কে? আজই আমি বাবাকে ফোন করে জানতে চাইবো এর আসল রহস্য কি। নইলে যে কোনো কাজে মনে বসবে না। তাই এর সমস্যা সমাধান আমাকেই করতে হবে। আসি বিপাশা, আসি কাকু। চলো, চলো বাবা। ওকে প্রথম দেখে আমার কেমন যেন সন্দেহ হয়েছিল। তাহলে উনি কি সেই আমাদের অসীমদা? হতে পারে, তার লাশ আমরা খুঁজে পাইনি। তাই আমাদের সন্দেহ সত্যি কিনা দু একদিনের মধ্যে জানা যাবে। কি জানবে? কার কাছে জানবে? কোনো কিছু জানার অধিকার আমাদের নেই বাবা। তোদের অন্যায় অত্যাচার তোর মাথা ফেটে গেল কি করে? কি আর বলবো? মোড়ের দোকানের কাছে দাঁড়িয়ে আছি, হঠাৎ একটা লোক গুলি করে এসে আমাকে এলোমেলো গুলি চালাতে লাগলো। অনেক মানুষের আহত হলো, আর আমি সেই গুলি থেকে রেহাই পেলেও ওদের রাত্রি যার ফলস্বরূপ মাথায় একটা ব্যান্ডেজ। কিন্তু লোকগুলো কারা তুই কি চিনতে পারিস না? না, কি করে চিনবো? তার সবার মুখটা কালো কাপড়ে চাপা ছিল। তোমার মনে হয় ওরা মন্ত্রী শুভঙ্কর নাকি ভাড়া করা গুন্ডা? কোনো সন্দেহ প্রমাণ না, প্রমাণ ছাড়া সন্দেহ কোনো আইনের দাম নেই বাবা।
সারা দেশ জুড়ে এমনি ভাবে মার খাচ্ছে বাবা। আমরা নিশ্চয়ই এই দেশের বাইরে বাস করি না। হয়তো করি না, কিন্তু এই দেশে বাস করি বলে আমাদের মাঝে মাঝে বুকে রক্ত দিয়ে খাজনা দিতে হচ্ছে। হয়তো হয় রে মা, আমাদের বিরুদ্ধে অত্যাচারে খড়গে স্থান দেওয়াটাই ওদের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। না না বাবা না, সেই লোকটাকে হাত মুছছে সব দিনে বেড়াচ্ছে। কিন্তু কবে, কিভাবে, কার হাত ধরে আসবে সেই সরদের বাবা? শুধু আমাদের এই দুঃখের কালো রাত্রি দূর করবে কে? মহাকাল! মহাকালের তো আইন প্রস্তুত হয়েছে। তার সামনে তারা চেপে উঠেছে মন্ত্রী সন্তান নাগে এক ছত্র সাম্রাজ্য। এবার পাপ আর পাপি দুই ধ্বংস হবে। এই কথা, নতুন সরকার। নতুন সরকার তা আবার এই রন্ধন তন্ত্রকে এদেশে একটা প্রবাদ বাক্য আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কাকে কাকে বলেছো তুমি দাদা? এবারে নতুন সকাল দেখতে যাওয়া আর স্বপ্ন দেখা দুই সমান। বুঝলাম, কিন্তু তুমি কে, এখানে কেন, কি বা কাকে চাই? সব প্রশ্নের একটাই উত্তর, আমি একজন রোগী চাই ডাক্তার। তা ডাক্তার যেখানে নাকি এখানে আছে না। হ্যাঁ, হাসপাতালে এসে নাম ধরে ডাক্তার হচ্ছে। জরুর জরুর ডাল মে কুছ কালা হ্যায়। কারণটা কি, কারণটা কি বলবে দিদি ভাই? দিদি ভাই না বলো রানী রানী। ডাক্তার বাবু, না 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 না, আমি তো রানী পারি নই। আর কারণ রানী হওয়ার যোগ্যতাও আমার নেই। ছোটবেলায় আমার বাবা মা সাত করে নাম রেখেছিল রানী। রানী? হ্যাঁ। মানে তুমি জানো যে তোমার বাবা মা তোমার এই নামই রেখেছিল? জ্ঞান হওয়ার পর থেকে আমার বাবা মা এই নামটাকে রেখেছিল দাদা। তাহলে তোমার বাবা মা? জ্ঞান হওয়ার আগে উনারা মারা গেছেন। তোমার দাদা কি করে? আমার আমার দাদা হচ্ছে সাপুরে, ওই সাপের খেলা দেখা। তোমার যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো বোন। দাদার কথায় বোন কি কখনো কিছু মনে করতে পারে? বলো না, বলো কি বলবে বলো। তোমার তোমার এই ঘাড়ের নিচে কি একটা জরুর আছে? হ্যাঁ, আছে, কিন্তু তুমি তুমি কেমন করে জানলে? কি করে জানলে? তুমি কে? তুমি কি আমার রাজা রাজা এই যে রাজা, কি হয়েছে বড় বাবু, আপনি এরকম করছেন কেন? ডাক্তারবাবু, আপনি এগুলো কাঁদছেন কেন? ও আপনি এখানে বসুন। ও রানী, তোমরা দুজনে আছো, আমাকে একটু হাসপাতালের ভিতরে নিয়ে চলো। আমি আর চলতে পারছি না, আমার পাটা জ্বালা পোড়া করছে। ডাক্তার বাবু, ওই রাস্তা দিয়ে আসার সময় জানটায় কি যে একটা কান দেবো, তারপর থেকে হাসপাতালে
না? ড্যাডি ড্যাডি আচ্ছা তুমি এক্ষুনি দাদাকে অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো দিলীপ। না না ম্যাম সাহেব না, কলকাতা পাঠাবার দরকার নেই। ডাক্তারবাবু নিজে দিন সুস্থ হয়ে উঠবেন ম্যাম সাহেব। জল, একটু জল। যা, তোরা ওকে হাসপাতালে ভেতরে নিয়ে যা। চলুন। যাবো রাজা, কিন্তু রানী। ওটা আপনি ভাবতে হবে না, আপনি চলুন চলুন বড়বাবু। রানী, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না যদি দিন পাই। এই নাও, পারিশ্রমিক বাবদ 500 টাকা। আশা করি এতে তোমার লোকসান হবে না। না বাবু না, ওই 500 টাকা আমি নিতে পারবো না বাবু। কেন 500 টাকা নিতে তুমি কি খুশি নও? কথা বলিনি ম্যাম সাহেব, ওটা আমাদের পেশা নয়। ও আইসি, রেটটা তাহলে বাড়াতে চাইছে, হ্যাঁ? ঠিক আছে, এই নাও 1000 টাকা। তাহলে নিশ্চয়ই খুশি। সরলগোল্লা প্রথমে খুশি করে এই শুভঙ্কন্যা, অন্যথা সে হয়ে ওঠে ভয়ঙ্কর না। সবরে শ্মশান যাত্রা। না বাবু না, শোনো শোনো, আপনি নিয়ে যান বাবু, নিয়ে যান। তোরা পরিশ্রম করেছিস, তার পারিশ্রমিক দিয়ে গেছে তোদের। কতই বলবে না ম্যাম সাহেব, গরিব মেহনতি মানুষের কথা তোদের মতো বড় লোকরা কোনোদিন বোঝেনি, আজও বুঝবে না। কেমন করে বুঝবো রে, আমি কেমন করে বুঝবো? কারণ তোরা যে বাবুল হয়ে আকাশে চাঁদ ধরবার স্বপ্ন দেখিস, কিন্তু একটা কথা তোরা ভালো করে মনে রাখিস, ছোট লোক সাপুরের দল। বিড়াল কখনো কোনো দিনের জন্য সোনার শেকলের সৌভাগ্য পায় না, বুঝলি? বড় লোকের অহংকারী মেয়ে, ছোট লোক কারো গায়ে লেখা থাকে না। ওই যে মহাপুরুষটা বলেন, জন্ম নয় কর্মই বড় ধর্ম। তাই তো উপকারের বদলে তোমরা শুধু আমাদের মুখে বাজাতে পারো আঘাত আসছে। না রে মা না, তোর এই মা বেঁচে থাকতে কেউ তোকে আঘাত দিতে পারবে না। মা তুমি আমার এখানে এসেছো। মা, সন্তানের বিপদ দেখে মা কি ঘরের কোণে মুখ লুকিয়ে বসে থাকতে পারে? পারে না মা, পারে না। কিন্তু আমি তো আছি মা, তুমি এতদিন ছুটে এলে কেন? কেন এলাম জানিস? ওরে আমি যে মা, তাই তো শত আঘাত হলেও, শত কথা উপেক্ষা করেও আমি যে বারে বারে ছুটে আসি মা। জানি মা, জানি। হ্যাঁ, হ্যাঁ, সে কথা যাক। আমি শুনলাম তুই নাকি অসাধ্য সাধন করেছিস মা। তা সে বিষের জ্বালা কি? জড়িয়ে গেছে মা তোমার স্নেহের বংশে। আহা। আমার সব বিষের জ্বালা জড়িয়ে গেছে। বাবা, তাই তো সেই জন্যই তো তোমার এই অপলক নয়নের দিকে তাকিয়ে মা। বারে বারে আমি বলতে ইচ্ছে করে, কি মা? যতবার দেখি মা গো তোমায় আমি, মা। যতবার দেখি মা গো তোমায় আমি, সাধু পেলাম ও গো তোমায় দেখি। আরে সবাই বলে হবে না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মা গো তোমায়। আমার মারে। কিরে উপরি, মায়ের বুকে মাথা রেখে মায়ের আদর কি তুই একা একাই খাবি? আরে আমরা কি
কি সব বানের জলে ভেসে এসেছি? দাদা দাদা তুমি তুমি কখন এলে দাদা? দাদা তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো? দূর থেকে তোদের এই মধুর দৃশ্য দেখছিলাম, বিপদ কেটে গেলে ভাবলাম বাড়ি ফিরে যায়, কিন্তু কিন্তু মাকে দেখার লোভ আমি সারতে পারলাম না। তাই তাই ধূমকেতুর মতো আমি আবির্ভাব হয়ে গেলাম। বাবা বাবা, মাকে দেখতে এসেছিস তাই না? দাঁড়া বাবা দাঁড়া। ও বাবা, তুমিও তো দেখছো বাবা। দেখো না দেখো, ওই সাপে কাটা ছেলেটার কি হলো, একবার গিয়ে দেখো না বাবা। এ বাবা, বাবা রে, তুই সত্যি করে বল না বাবা, বল তোর নাম কি বাবা? তোর বাড়ি কোথায়? তুই কি আমার ছেলে? খোকা? মনে মনে দেখেছি সত্যি সে আমি ছুতে পেরেছি যাকে দেখে মা বলে মনে মনে দেখেছি সত্যি কি সে আমি ছুতে পেরেছি হাত গরমে এসে প্রতিমা হয়ে যায় যেমন করে শিখে না তোমার কথা কেউ জানে না সে শুরু শব্দ কথা এই বোন, তোরা মাকে নিয়ে বাড়িতে চলে যা। না না বাবা না, ওরে খোকা, তোকে এই পথের মাঝে ফেলে আমি কি চলে যেতে পারি বাবা? পথে ফেলে যাবে কেন মা? দায় বিপদ আমি সব সময় তোমাকে অনুসরণ করবো। তোমার তোমার আমার আমার মস্তকে থাকলে তোমার আশীর্বাদ আর পায়ের ধুলো আর ওরে ওরে, কবে কবে তুই তোর প্রকৃত পরিচয় আমাকে দিবি বাবা? কবে দিবি? আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর আমি আমি আমার স্বর্গাদপি গরিয়সী জননীর পায়ে লুটিয়ে পড়ে বলো, আমি 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 কে? আমি কি কি আমার আসল উদ্দেশ্য? বেশ বাবা বেশ, তাই দিস বাবা তাই দিস, আমি সেই দিনের অপেক্ষায় থাকবো। ওরে খোকা, সেই দিনের অপেক্ষায়